আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, এই পেয়ে কিছু নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে ইউনিট অফ ট্রান্সমিশন লস কোএফিসিয়েন্ট। ট্রান্সমিশন লস কোএফিসিয়েন্টের ইউনিট কত? ট্রান্সমিশনে যে লস হবে তার কোএফিসিয়েন্টের ইউনিট হচ্ছে মেগাওয়াট পার মেগাওয়াট ইনভার্স। মেগাওয়াট ইনভার্স ট্রান্সমিশন লসের কোএফিসিয়েন্টের ইউনিট হচ্ছে মেগাওয়াট ইনভার্স। পেনাল্টি ফ্যাক্টর অফ এ পাওয়ার প্ল্যান্ট ইজ ইউনিটি। পেনাল্টি ফ্যাক্টর বলেছে পাওয়ার প্ল্যান্ট ইজ ইউনিটি, ইটস ইনক্রিমেন্টাল কস্ট ইজ। তাহলে এর ইনক্রিমেন্টাল কস্ট কত হবে? পেনাল্টি ফ্যাক্টর যদি ইউনিটি হয় তাহলে এর ইনক্রিমেন্টাল কস্ট হবে 190 সি, মানে জিরো। পেনাল্টি ফ্যাক্টর 1 হলে ইনক্রিমেন্টাল কস্ট জিরো হবে, কেননা পেনাল্টি ফ্যাক্টর যদি আমি পি ধরি তার সঙ্গে ইনক্রিমেন্টাল কস্টের রিলেশন হচ্ছে 1/1 মাইনাস ইনক্রিমেন্টাল ফ্যাক্টর 1/1 মাইনাস আই। পেনাল্টি ফ্যাক্টরের সঙ্গে ইনক্রিমেন্টাল ফ্যাক্টরের রিলেশন, তার মানে পেনাল্টি ফ্যাক্টর 1 হলে ইনক্রিমেন্টাল ফ্যাক্টর হবে জিরো। Next question, which term in the power generation and BM coefficient, the transmission loss, if terms in power generation and BM coefficient, the transmission loss or two plant system, দুটো প্ল্যান্টের মধ্যে যে ট্রান্সমিশন লস হবে সেটার ফর্মুলা কি? দুটো প্ল্যান্টের মধ্যে যে ট্রান্সমিশন লস হবে তার ফর্মুলা হচ্ছে এ, সবগুলো প্লাস হবে, P1 স্কোয়ার B11 প্লাস 2P1 P2 B12 plus P2 square B22. The main objective of the load frequency control in power system are, load frequency control কেন দরকার পাওয়ার সিস্টেমে? এক নম্বর, to bring the steady state error to zero after load change, maybe maintain net tie line flow, maintain voltage on all buses, to economize cost of generation। 92 এর এ মানে 1 and 2। তাহলে কেন আমরা লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করি? লোড ফ্রিকোয়েন্সি কেন কন্ট্রোল করব পাওয়ার সিস্টেমে? টু ব্রিং স্টেডি স্টেট এরর টু জিরো। স্টেডি স্টেট এররকে আমরা জিরোতে আনতে আফটার লোড চেঞ্জ। লোড চেঞ্জের পর স্টেডি স্টেট এরর যাতে জিরোতে আনা যায় তার জন্য আমরা লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করি। আরেকটা কারণ হচ্ছে টু মেনটেন নেট টাই লাইন ফ্লো, টু মেনটেন নেট টাই লাইন ফ্লো। সো লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল কেন করা হয়? লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা হয় স্টেডি স্টেট এরর যাতে জিরো হয় লোড চেঞ্জের পর, এবং নেট টাই লাইন ফ্লো যাতে মেনটেন হয়। নেক্সট কোশ্চেন, দ্য মেইন অবজেক্টিভ অফ লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল is to apply control of, the main objective of load frequency control, load frequency control এর main objective কি? frequency alone control of ফ্রিকোয়েন্সি, শুধুমাত্র লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আমরা শুধুমাত্র ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করি না, ফ্রিকোয়েন্সি অ্যাট দ্য সেম টাইম দ্য রিয়াল পাওয়ার এক্সচেঞ্জ ভায়া আউটগোয়িং লাইন। দ্য মেইন অবজেক্টিভ অফ লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ইজ টু অ্যাপ্লাই কন্ট্রোল অফ। লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল কেন করা হয়? যাতে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করি অ্যাট দ্য সেম টাইম রিয়াল পাওয়ার এক্সচেঞ্জ ভায়া আউটগোয়িং লাইন্সও যাতে কন্ট্রোল হয়। রিয়াল পাওয়ার এক্সচেঞ্জকে কন্ট্রোল করি প্লাস ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করি। নেক্সট কোশ্চেন হচ্ছে লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ইজ ক্যারিড আউট উইথ। লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল কী দিয়ে ক্যারিড আউট করা হয়? পিআইডি কন্ট্রোলার দিয়ে। 96-এর ডি পিআইডি কন্ট্রোলার দিয়ে লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা হয়। এর 508। The voltage in the bus can be controlled by controlling বাসের ভোল্টেজ কন্ট্রোল করা হয় রিয়াক্টিভ পাওয়ারের থ্রু। পারমিশন অফ ভ্যারিয়েশন অফ ফ্রিকোয়েন্সি ইন পাওয়ার সিস্টেমে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন রাখা হয় +-3%। When there is a change in load in a power station having a number of generator unit operating in parallel, the system frequency is controlled by, যখন লোড চেঞ্জ করা হয় কোনো পাওয়ার সিস্টেমে যেখানে অনেকগুলো জেনারেটর প্যারালালে অপারেশন করছে, তাহলে সিস্টেম ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটাকে কিসের থ্রু কন্ট্রোল করা হয়?
সেটাকে সিস্টেম ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা হবে স্টিম ইনপুটের থ্রু, অ্যাডজাস্ট স্টিম ইনপুট টু দ্য ইউনিট। তাহলে যদি কখনো চেঞ্জ ইন লোড হয় পাওয়ার স্টেশনে, যেটা অনেকগুলো জেনারেটরকে নিয়ে একটা ইউনিট তৈরি অপারেটিং ইন প্যারালাল, তখন সিস্টেমের ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে কন্ট্রোল করব? ওই ইউনিট যেটা থাকবে সেই ইউনিটের স্টিম সাপ্লাইকে আমরা অ্যাডজাস্ট করে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করব। Load frequency control is achieved by properly matching the individual machines. লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আমরা কিভাবে অ্যাচিভ করব? যদি প্রত্যেকটা টারবাইন ইনপুট, যদি প্রত্যেকটা মেশিনের টারবাইন ইনপুট সেম হয়, তাহলে আমরা লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অ্যাচিভ করতে পারবো। লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ইজ প্রপারলি অ্যাচিভড বাই ম্যাচিং ইন্ডিভিজুয়াল মেশিনস, অপশন সি টারবাইন ইনপুট। নেক্সট কোশ্চেন 515, when the load shedding is restored to, it is concluded that load shedding যখন হয় তখন তার থেকে কি বোঝা যেতে পারে? প্ল্যান্ট ইজ আন্ডার রিপেয়ার, না load on the system is more than the installed capacity। 115 বি, load on the system is more than the installed capacity হলে তখন আমার লোডশেডিং হবে। যদি আমার ইনস্টল ক্যাপাসিটি থেকে লোড বেশি হয় তখনই আমার লোডশেডিং হবে। প্ল্যান্টের রিপেয়ারের জন্য লোডশেডিং হবে না, তখন ওই ইউনিট ওয়াইজ সেপারেট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, দ্য জেনারেটর for the base load power plant is usually designed for maximum efficiency around, জেনারেটর যাতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন হয়? বেস লোড পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে ফুল লোডে। Generator power to supply extremely peak loads are usually designed for maximum efficiency around, ওদের ক্ষেত্রে পিক লোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো আমরা 50 to 75, ফুল লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো 50 to 75 ম্যাক্সিমাম লোডে, ফুল লোডে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো পিক লোড প্ল্যান্টে। এরপরে কোশ্চেন, ফর পাওয়ার স্টেশন এক্সপেন্ডিচার on which of the following item is expressed as almost negligible? পাওয়ার প্ল্যান্টের এক্সপেন্ডিচারে কোনটাকে সব থেকে নেগলিজিবল মানা হয়? পাবলিসিটি হচ্ছে নেগলিজিবল হয়। ইন স্টিম পাওয়ার স্টেশন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিক্সড কস্ট? স্টিম পাওয়ার স্টেশনে কোনটা ফিক্সড কস্ট না? অবশ্যই ফুয়েল অ্যান্ড লুব্রিকেশন অয়েল কস্ট হচ্ছে ফিক্সড নয়। ফুয়েল অ্যান্ড লুব্রিকেশনের কস্ট ফিক্সড নয় স্টিম পাওয়ার প্ল্যান্টে। ইন পাওয়ার প্ল্যান্ট হুইচ অফ দ্য ফলোইং আইটেম ডাজ নট ফল ইন দ্য ক্যাটাগরি অফ দ্য অপারেটিং কস্ট? অপারেটিং কস্টে কোনটা পড়বে না? পাওয়ার প্ল্যান্টে অপারেটিং কস্টে পড়ে না হচ্ছে ম্যানেজমেন্টের যে স্যালারিটা থাকবে সেটা, আর ক্লার্কদের স্যালারি। ক্লার্ক আর ম্যানেজমেন্টের স্যালারি হচ্ছে অপারেটিং কস্টে পড়ে না। এরপর হচ্ছে, in power station which of the following item fall in the category of the semi fixed charge? সেমি ফিক্সড চার্জে কি কি পড়ে? কোনগুলো পাওয়ার প্ল্যান্টের সেমি ফিক্সড চার্জ? অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন, এটা একটা সেমি ফিক্সড। অল টাইপস অফ ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, এটাও সেমি ফিক্সড। আর স্যালারিজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লারিক্যাল স্টাফ, এটাও সেমি ফিক্সড। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এক একটার লাইফ এক্সপেক্টেন্সি হয় 30 ইয়ার্স। তারপর ইন্টারেস্ট অন দ্য ক্যাপিটাল কস্ট ইজ ইনক্লুডেড ইন ইন্টারেস্ট ইন দ্য ক্যাপিটাল কস্ট। যে ইন্টারেস্ট পাবো আমরা ক্যাপিটাল কস্টের যে ইন্টারেস্ট হবে সেটা কিসে অ্যাড করা হয়? 26 ই অ্যানুয়াল ফিক্সড কস্টে আমার ইন্টারেস্টটা ধরা হয়। অ্যানুয়াল ফিক্সড কস্টে আমরা ইন্টারেস্টটা হিসেব করি। অ্যানুয়াল ফিক্সড কস্ট যে থাকবে সেখানে আমরা ইন্টারেস্টটা ঢুকিয়ে দেবো। অপারেটিং কস্টে ঢোকাবো না, অ্যানুয়াল ফিক্সড কস্টে ঢোকাবো। The long term load forecast is required. লং টার্ম যেই লোড ফোরকাস্টটা থাকবে সেটা কেন দরকার? সেটা হচ্ছে অপারেশন অফ দ্য প্ল্যান্ট, ইকোনমিক অপারেশন অফ দ্য প্ল্যান্ট, প্ল্যানিং অফ এডিশন ইন জেনারেশন ক্যাপাসিটি। যদি লং টার্ম লোড ফোরকাস্ট দেখি তার মানে হচ্ছে সেটা দরকার কখন হয়? লং টার্ম লোড ফোরকাস্ট যখন আমি নতুন জেনারেশন ক্যাপাসিটি ইনক্লুড করব তখন লং টার্ম লোড ফোরকাস্টের দরকার হয়। এরপরের কোশ্চেন হচ্ছে 34,
The annual installment towards depreciation increase with decrease in the interest rate in case of annual installment towards depreciation. Depreciation বাড়বে ইন্টারেস্ট রেট কমলে কখন কোন ক্ষেত্রে সিঙ্কিং ফান্ড ডেপ্রিসিয়েশনে তখন হচ্ছে ডেপ্রিসিয়েশন বাড়তে থাকবে কন্টিনিউয়াস সিঙ্কিং ফান্ড ডেপ্রিসিয়েশনে অ্যানুয়াল ইনস্টলমেন্ট toward depreciation increase. Annual depreciation of a plant proportional to the earning capacity of the plant in case of annual depreciation তার earning capacity এর সঙ্গে proportional কখন হবে যখন reducing balance depreciation হবে reducing balance depreciation এ annual depreciation আর earning cost earning capacity plant এর proportional হয় earning capacity of plant is proportional to annual depreciation in reduced balance depreciation. Annual estimated depreciation changed from plant are heavy during early years in case of annual depreciation বেশি হবে স্টার্টিং ইয়ারে কোন ক্ষেত্রে কোন ধরনের মেথডে ডিমিনিশিং ভ্যালুর ক্ষেত্রে প্রথমের যে আমরা যে ডেপ্রিসিয়েশন চার্জটা হিসেব করি সেটা বেশি হয় অ্যানুয়াল এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন চার্জ হাই আর্লি ইয়ারে হয় ডিমিনিশিং ভ্যালু মেথডে ইন পাওয়ার প্ল্যান্ট ইন্স্যুরেন্স কভার ইজ প্রোভাইডেড ফর ইন পাওয়ার প্ল্যান্ট ইন্স্যুরেন্স কভার প্রোভাইডেড ফর সবার জন্য ইন্স্যুরেন্স কভার থাকে ইকুইপমেন্ট স্কিল অ্যান্ড স্কিলড ওয়ার্ক সবার Next question. All the following are the source of the borrowing money except সবগুলোই হচ্ছে মানি বরোয়িং এর একটা প্রসেস এক্সেপ্ট কোনটা এক্সেপ্ট হচ্ছে 39 এর শেয়ার হচ্ছে মানি বরোয়িং বড় করার প্রসেস না এটা সেল করার প্রসেস মানি বড় করার প্রসেস শেয়ার নয় হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিপেয়েবল আফটার স্টিমুলেটেড পিরিয়ডের পর রিপেয়েবল কোনটা নয় ওটাও হচ্ছে শেয়ার হচ্ছে একটা টাইমের পর রিপেয়েবল পেমেন্ট নয় the connected load in the domestic consumer হচ্ছে 2 to 5 kilowatt power demand can be estimated approximately পাওয়ার ডিমান্ড যে থাকবে সেটা আমি অ্যাপ্রক্সিমেট কি দিয়ে এস্টিমেট করতে পারবো অ্যাপ্রক্সিমেটলি এস্টিমেটেড বাই 43 এর স্ট্যাটিস্টিক্যাল মেথড পাওয়ার ডিমান্ড আমরা অ্যাপ্রক্সিমেট এস্টিমেট করতে পারবো স্ট্যাটিস্টিক্যাল মেথড এটা রিজন যায় না ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে আমরা পাওয়ার ডিমান্ড অ্যাপ্রক্সিমেট এস্টিমেট করতে পারি লোড কার্ভ is plot of load curve যেটা প্লট করা হয় সেটা কিসের সঙ্গে প্লট করা ডিউরেশন আর হচ্ছে লোডের উপর ডিউরেশন অফ টাইম না অ্যাকচুয়ালি হচ্ছে লোড আর হচ্ছে টাইমের মধ্যে লোড কার্ভ প্লট করা হয় লোড এন্ড টাইম এর মধ্যে লোড কার্ভ প্লট করা হয় the chronological load curve indicates chronological load curve কি বোঝায় chronological load curve বোঝাবে 24 ঘন্টার এটা ভ্যারিয়েশন অফ ডিমান্ড ফ্যাক্টর না ভ্যারিয়েশন অফ ডিমান্ড 24 ঘন্টার ডিমান্ড যেটা বোঝাবে সেটা হচ্ছে chronological load curve next question হচ্ছে load curve of power generation station always লোড কার্ভ যেটা থাকবে পাওয়ার জেনারেটিং স্টেশন সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে এবং জিরো স্লোপও হতে পারে সব হতে পারে লোড কার্ভ পজিটিভ নেগেটিভ এন্ড জিরো স্লোপ পসিবল আচ্ছা লোড ডিউরেশন কার্ভ গিভস লোড ডিউরেশন কার্ভ আমাকে কি দেবে লোড ডিউরেশন কার্ভ যেটা দেবে সেটা হচ্ছে নাম্বার অফ আওয়ার ফর হুইচ এ পার্টিকুলার লোড ইজ লাস্ট ডিউরিং দ্য ডে number of hour কোনো একটা পার্টিকুলার লোড কতক্ষণ থাকছে the load duration curve for unity power factor will be load duration curve unity power factor এর ক্ষেত্রে কত হবে unity power factor এর load duration curve হচ্ছে একটা rectangular shape হবে the mass curve presents mass curve যেটা থাকে সেটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে হয় আর সেটা কি প্রেজেন্ট করে টোটাল এনার্জি কনজিউমড বাই দ্য লোড না নাম্বার অফ আওয়ার ফর হুইচ পার্টিকুলার লোড লাস্ট ডিউরিং দ্য ডে না the variation of the load
কত তোর হচ্ছে 553 বি, দ্য টোটাল এনার্জি কনজিউমড বাই দ্য লোড আপ টু পার্টিকুলার টাইম ইন দ্য ডে। তাহলে মাস কার্ভ আমার কি দেখায়, দ্য টোটাল এনার্জি, প্রথম কথা হচ্ছে এনার্জি দেখাবে কনজিউমড বাই দ্য লোড, consumed by the load up to a particular time in the day, up to a particular time in the day মানে অনেকটা লোড ডিউরেশন কার্ভের মতো হবে, ঠিক আছে। এনার্জি কনজিউমড বাই এ লোড আপ টু এ পার্টিকুলার টাইম অফ দ্য ডে, এরকম হবে। দ্য মাস কার্ভ ক্যান বি প্লটেড ফ্রম, মাস কার্ভ আমরা হচ্ছে লোড ডিউরেশন কার্ভ অর ক্রোনোলজিক্যাল লোড কার্ভ দুটো থেকেই প্লট করতে পারি, কিন্তু এখানে বলেছে ক্রোনোলজিক্যাল লোড কার্ভ। কেন? আচ্ছা, মাস কার্ভ হচ্ছে আমরা কিসে থেকে প্লট করি, ক্রোনোলজিক্যাল লোড কার্ভ, কেননা মাস কার্ভ লোড ডিউরেশন কার্ভ থেকে প্লট করা যায় না, সেটা ক্রোনোলজিক্যাল লোড কার্ভ থেকে প্লট করতে হয়। মাস কার্ভ হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে মাস কার্ভের গল্পটা আসে, তাই ক্রোনোলজিক্যাল লোড কার্ভ। নেক্সট কোশ্চেন, the integrated load duration curve representing total number of units generated for a given demand in kilowatt can be plotted directly from integrated load duration curve, যেটা আমি তৈরি করব সেটা আমরা কোথা থেকে তৈরি করতে পারবো। লোড ডিউরেশন কার্ভ হচ্ছে তোর ইন্টিগ্রেটেড লোড ডিউরেশন কার্ভ, যেটা থাকবে ইন্টিগ্রেটেড লোড ডিউরেশন কার্ভ আমরা নর্মাল লোড ডিউরেশন কার্ভ থেকে প্লট করতে পারি, নর্মাল লোড ডিউরেশন কার্ভ থেকে প্লট করা যাবে। maximum demand on the power system is, maximum demand on the power system is maximum demand on power system is, maximum demand on power system কি, maximum demand on power system is the greatest of all short time interval averaged. maximum demand on a power system, maximum demand on a power system কি কোনটাকে বলবো, the greatest of all short time interval average, short time interval average এর greatest যেটা হবে সেটা maximum demand। next question, the 61, the maximum demand of power station is, maximum demand of power station কোনটাকে বলবে, এটা কি ছিল, এটাও ম্যাক্সিমাম ডিমান্ড, ওটা হচ্ছে কি শর্ট টাইম ইন্টারভাল এভারেজ। আর ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য পাওয়ার স্টেশন এটা কাকে বলছে, 61 এ বি, দ্য গ্রেটেস্ট এভারেজ লোড ইন এ স্পেসিফাইড টাইম, দ্য গ্রেটেস্ট এভারেজ লোড ইন এ স্পেসিফাইড টাইম মানে সেটা এভারেজ লোড, গ্রেটেস্ট এভারেজ লোড ইন এ স্পেসিফিক টাইম। 63, ডিমান্ড ফ্যাক্টর অফ এ পাওয়ার স্টেশন ইজ, ডিমান্ড ফ্যাক্টর যেটা হয় সেটা ইউজুয়ালি লেস দেন ইউনিটি হবে, ডিমান্ড ফ্যাক্টর ইজ লেস দেন ইউনিটি, ডিমান্ড ফ্যাক্টর অলওয়েজ লেস দেন ইউনিটি। 63 এর সি। 67, the load factor of heavy industry is around, heavy industry load factor হয় 70 to 80%, আর দ্য লোড ফ্যাক্টর অফ ডোমেস্টিক লোড সেটা হয় 10 to 15%, ডোমেস্টিক লোডের লোড ফ্যাক্টর হয় 10 to 15%। 75, the daily energy production of a thermal power plant is 720 megawatt hour, লোড ফ্যাক্টর যদি 0.6 হয় তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য পাওয়ার স্টেশন পেয়ে যাব। ডাইভার্সিটি ফ্যাক্টর অফ দ্য পাওয়ার স্টেশন ইজ, ডাইভার্সিটি ফ্যাক্টর যেটা হয় অলওয়েজ মোর দেন 1 হয়, ইউনিটি হয়, অলওয়েজ মোর দেন ইউনিটি। দ্য ডাইভার্সিটি ফ্যাক্টর হ্যাজ ডাইরেক্ট এফেক্ট অন, ডাইভার্সিটি ফ্যাক্টর কোন কস্টটাকে কন্ট্রোল করে, ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে ফিক্সড কস্টকে কন্ট্রোল করে, হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর যেটা থাকে সেটা ফিক্সড কস্ট, কারণ ম্যাক্সিমাম ডিমান্ড ফিক্সড কস্টকে কন্ট্রোল করবে ডাইভার্সিটি ফ্যাক্টর। আর অপারেটিং কস্ট হচ্ছে লোড ফ্যাক্টর বোধহয় অপারেটিং কস্টকে কন্ট্রোল করে। দ্য নলেজ অফ ডাইভার্সিটি ফ্যাক্টর হেল্পস ইন কম্পিউটিং, ডাইভার্সিটি ফ্যাক্টরের নলেজ থাকলে আমরা প্ল্যান্ট ক্যাপাসিটি মেজার করতে পারবো, ডাইভার্সিটি ফ্যাক্টরের নলেজ আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি মেজারমেন্টে সাহায্য করে।
The capacity factor will be very low when the power plant capacity factor কখন কোনো প্ল্যান্টের খুব লো হবে, ক্যাপাসিটি ফ্যাক্টর লো হবে যখন অ্যাজ এ ইমার্জেন্সি প্ল্যান্ট হিসেবে কাজ করবে। ইমার্জেন্সি প্ল্যান্টের ক্যাপাসিটি ফ্যাক্টর অলওয়েজ লো হয়। ইমার্জেন্সি লোডের ক্যাপাসিটি ফ্যাক্টর, ইমার্জেন্সি প্ল্যান্টের ক্যাপাসিটি ফ্যাক্টর লো হয়। If the rated plant capacity and maximum load of the power station are equal, rated plant capacity and maximum load দুটো যদি equal হয়, maximum load, তাহলে then কি হবে, 9 এর E মানে ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং লোড ফ্যাক্টর ক্যাপাসিটি ইউটিলাইজেশন ফ্যাক্টর 1 হবে আর লোড ফ্যাক্টর ক্যাপাসিটি ফ্যাক্টর সেম হবে। ইউটিলাইজেশন ফ্যাক্টর 1 হবে, লোড ফ্যাক্টর ক্যাপাসিটি ফ্যাক্টর 1 হবে। দ্য পাওয়ার হুইচ মাস্ট বি অ্যাভেলেবল অ্যাট ইভেন আফটার দ্য ইমার্জেন্সি কন্ডিশন, ওটাকে বলা হয় ফার্ম পাওয়ার। ইমার্জেন্সি কন্ডিশনে যে পাওয়ারটাকে থাকবে সেটা ফার্ম পাওয়ার। দ্য পাওয়ার প্ল্যান্ট এ রিজার্ভ জেনারেটিং ক্যাপাসিটি হুইচ অপারেশন বাট নট ইন সার্ভিস, যেটা রিজার্ভ জেনারেটিং ক্যাপাসিটি যেটা অপারেশনে থাকবে, ঠিক আছে, কিন্তু সার্ভিসে থাকবে না, সেটাকে বলা হয় হট রিজার্ভ। অপারেশনে আছে কিন্তু সার্ভিসে নেই। আর এ পাওয়ার প্ল্যান্ট যেটা হুইচ ইজ ইন অপারেটেবল কন্ডিশন and available for service but not in operation, অপারেটেবল কন্ডিশন এবং অ্যাভেলেবল ফর সার্ভিস কিন্তু সার্ভিসে নেই, তখন সেটাকে বলবে আমরা আমাদের এই কোল্ড রিজার্ভ।